ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি ইভিএস এর 7 নম্বর ক্লাস। এই চ্যানেলের মাধ্যমে আমরা শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি, গণিত ও ইভিএস এর রেগুলার ভিডিও আপলোড করছি। সেই ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা এই চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ এখান থেকে অনেক প্রশ্নই তোমরা আগামী টেট পরীক্ষায় হুবাহুব কমন পাবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের জীববৈচিত্র্যের কত শতাংশ ভারতে রয়েছে? এ 4 থেকে 5 শতাংশ, বি 5 থেকে 6 শতাংশ, সি 7 থেকে 8 শতাংশ, ডি 6 থেকে 7 শতাংশ। তো বিশ্বে জীববৈচিত্র্যের 7 থেকে 8 শতাংশ ভারতে রয়েছে। আর এই যে বিশ্বের জীববৈচিত্র্যের পরিমাণটা, এটা সমীক্ষা করে কোন সংস্থা? এই সংস্থাটার নাম হলো IUCN। আর পরীক্ষায় এই সংস্থাটার সম্পূর্ণ নাম পড়ে। এই IUCN এর সম্পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। IUCN এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। পরের প্রশ্ন, ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এ কোচি, বি পোর্ট ব্লেয়ারে, সি লাক্ষাদ্বীপে, ডি কন্যাকুমারীতে। তো ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ সেন্টার পোর্ট ব্লেয়ারে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ আর্নেস্ট হেকেল, বি ওডাম, সি মোরেনো, ডি এজি টার্নসলে। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন এজি টার্নসলে 1935 সালে। আর এজি টার্নসলের সম্পূর্ণ নাম হলো আর্থার জর্জ টার্নসলে। পরের প্রশ্ন, ভারতে প্রজেক্ট টাইগার কবে শুরু হয়? এ 1972 সালে, বি 1973 সালে, সি 1974 সালে, ডি 1975 সালে। তো ভারতে প্রজেক্ট টাইগার শুরু হয় অপশন বি 1973 সালে। আর এই ভারতে প্রজেক্ট টাইগারের মতো প্রজেক্ট ক্রোকোডাইল এটা হচ্ছে 1975 সালে, এবং প্রজেক্ট এলিফ্যান্ট এটা হচ্ছে 1992 সালে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা? এ ডবসন, বি ব্যাকারেল, সি ডেসিবেল, ডি উপরে কোনোটি নয়। তো ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককের দ্বারা। আর ব্যাকারেল হলো তেজস্ক্রিয়তা পরিমাপের একক, আর ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? এ 1990 সালে, বি 1989, সি 1988, ডি 1987 সালে। তো মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 16ই সেপ্টেম্বর 1987 সালে। আর এই প্রোটোকলটার কার্যকারী কিন্তু হয়েছে 1989 সাল থেকে। আবার একটা প্রশ্ন পড়ে যে মন্ট্রিল প্রোটোকলে কতগুলো দেশ চুক্তিবদ্ধ হয়েছিল? সেটা হবে 198টি দেশ। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? এ সুন্দরলাল বহুগুণা, বি অমৃতা দেবী, সি মেধা পাটেকার, ডি উপরের কোনোটি নয়। তো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল অপশন সি মেধা পাটেকার ও বাবা আমতের নেতৃত্বে। আর সুন্দরলাল বহুগুণা তোমরা জানো চিপকো আন্দোলন, আর অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলনের সাথে যুক্ত। পরের প্রশ্ন, ভারতবর্ষ কবে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয়? এ 1949 সালে, বি 1950 সালে, সি 1951 সালে, ডি 1952 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয় 1952 সালে। তো স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থাৎ 1952 সাল নাগাদ এই ন্যাশনাল ফরেস্ট পলিসিটা নিয়ে আসা হয়, এবং সেখানে বলা হয় যে ভারতে যে সমস্ত প্রাদেশিক রাজ্যগুলো রয়েছে এবং ভারতের সমস্ত জমিদার যাদের হাতে এই বনাঞ্চল অধিকৃত রয়েছে সেগুলো সরকারি হাতে চলে যাবে, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে চলে যাবে। আর ভারতের টোটাল ল্যান্ডের 33%
ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে যাবে এবং সেটা বনভূমি হিসেবে সংরক্ষিত থাকবে। পরের প্রশ্ন, সেরিকালচার বলতে বোঝায় এ মৎস্য চাষ, বি রেশম চাষ, সি হাঁস মুরগি প্রতিপালন, ডি কোনোটিই নয়। এই সেরিকালচার বলতে বোঝায় অবশ্যই রেশম চাষকে। সেরিকালচার না বলে সেটাকে এরকমও বলতে পারে যে কালচার অফ সেরিসিন বলতে কি বোঝো? তো কালচার অফ সেরিসিন বলতে রেশম চাষকেই বোঝায়। আর এই হাঁস মুরগি প্রতিপালনকে বলা হয় হর্টিকালচার বা উদ্যান পালন। পরের প্রশ্ন, কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ? এ জাতীয় উদ্যান, বি বন্যপ্রাণী অভয়ারণ্য, সি বায়োস্ফিয়ার রিজার্ভ, ডি সবকটি। এখানে রয়েছে ইন সিটু সংরক্ষণ আর একটা রয়েছে এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ বলতে বোঝায় যে জীবজন্তুকে তার নিজস্ব পরিবেশ অর্থাৎ তাদের প্রাকৃতিক পরিবেশে রেখে তাদেরকে সংরক্ষণ করা, অর্থাৎ সেটা হচ্ছে তাদের যথাস্থানে সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণ, এই ইন সিটু সংরক্ষণটা। আবার এক্স সিটু সংরক্ষণ সেটা কি, তাদেরকে তাদের নিজস্ব পরিবেশ বা বাসস্থান বা তাদের আশ্রয়স্থলটাকে পরিবর্তন করা হয় এবং সেটা কৃত্রিমভাবে তৈরি করে সেখানে রাখা হয়। এই ইন সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সবগুলোই। আর এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন, এগুলো। পরের প্রশ্ন, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো এ জিম করবেট, বি পান্না, সি ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, ডি বান্ধবগড় ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা গঠিত হয়েছে 1936 সালে। আর এই জিম করবেট ন্যাশনাল পার্কের প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। এই প্রশ্নটাও পরীক্ষায় পড়ে যে জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্বতন নাম কি? এটা হবে হেইলি ন্যাশনাল পার্ক। আর এটা অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। পরের প্রশ্ন, বোতলের ছিপি কোন গাছের ফল থেকে তৈরি হয়? এ ল্যাভেন্ডার, বি জারা, সি ওক, ডি জলপাই। তো বোতলের ছিপি তৈরি হয় ওক গাছের ফল থেকে। পরের প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কিসের সাথে সম্পর্কিত? এ মিগ গ্যাস, বি কার্বন মনোক্সাইড, সি তেজস্ক্রিয় দূষণ, ডি সবগুলি। তো চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল 26শে এপ্রিল 1986 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দুর্ঘটনা এবং পরীক্ষায় খুব পড়ে, যেমন আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা সেরকমই চেরনোবিল দুর্ঘটনা। এটা হয়েছিল তেজস্ক্রিয় দূষণের ফলে। পরের প্রশ্ন, বিওডি এর পুরো নাম কি? এ বায়োলজিক্যাল অর্গানিক ডিমান্ড, বি বায়োলজিক্যাল অরবিট ডেভেলপমেন্ট, সি বায়োস্ফিয়ার অর্গানাইজেশন ডিপার্টমেন্ট, ডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। দেখো সহজ প্রশ্ন এবং অনেকেই হয়তো জানো যে বিওডির পুরো নাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর কি রয়েছে সিওডি, সেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরের প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস এ থাকে এ পটাশিয়াম, বি খনিজ, সি জিপসাম, ডি ক্যালসিয়াম। তো প্লাস্টার অফ প্যারিসে থাকে জিপসাম। পরের প্রশ্ন, এখান থেকে প্যারাগ্রাফিক প্রশ্ন শুরু হচ্ছে। শিশুর যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ প্রবেশপথ হলো এ পাঠ্যপুস্তক, বি শিশুর স্থানীয় পরিবেশ এবং তার আপন অভিজ্ঞতা, সি সহপাঠক্রমিক উপাদান, ডি সবগুলি। তো শিশুর যে কোনো বিষয়ের জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ প্রবেশপথ হলো শিশুর স্থানীয় পরিবেশ এবং তার আপন অভিজ্ঞতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আপনি কিভাবে একটা সমন্বিত পরিবেশবিদ্যার ক্লাসরুমের জন্য পরিকল্পনা করবেন? এ এক পাঠের মধ্যে 2 বা ততোধিক বিষয়কে একত্রিত করে, বি সমস্ত বিষয়কে একটি ভিন্ন পরিকল্পনায় পৃথক করে, সি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের জন্য পৃথক শিক্ষকের ব্যবস্থা করে, ডি পরিবেশ বিজ্ঞানে বিশেষজ্ঞ পৃথক শিক্ষকের ব্যবস্থা করে। তো প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে যে কিভাবে একটি সমন্বিত পরিবেশবিদ্যার ক্লাসরুম এর পরিকল্পনা করবেন।
তো সেটা কোনো কিছুকে দেখো সমন্বিত মানে কি? সমন্বিত মানেই তো একত্রিত করা, একসাথে সমন্বয় ঘটানো। তো এখানে দেখো পৃথক যদি আমরা ঠিকঠাকভাবে নাও পড়ি তাও এই পৃথকগুলো দেখে আমাদের বাকি অপশনগুলো হবে না। এখানে দেখো প্রথম অপশনটা পড়ো যে এক পাঠের মধ্যে ২ বা ততোধিক বিষয়কে একত্রিত করে, তাই না? সমন্বিত করে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের যুক্ত করার জন্য সবচেয়ে কার্যকর কৌশল হলো এ বর্ণনা, বি পাঠ্যপুস্তক পড়া, সি শিক্ষকের ব্যাখ্যা, ডি শিক্ষামূলক ভ্রমণ। তো পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের যুক্ত করার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হলো যেমন এক্সকারশন বা ট্যুর অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ। তাদেরকে পরিবেশ বিষয়ে আগ্রহী করে তোলা যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশ বিজ্ঞানের শ্রেণীকক্ষে ক্রিয়াকলাপ? এ ছবি পড়া, বি ফিল্ড ভিজিট, সি ব্ল্যাকবোর্ডের ব্যবহার, ডি উপরের সবগুলি। তো পরিবেশ বিজ্ঞানের শ্রেণীকক্ষের ক্রিয়াকলাপ ছবি পড়া, ফিল্ড ভিজিট, ব্ল্যাকবোর্ড সবগুলি হবে, কেননা এটা প্রাথমিক স্তরের কথা বলেছে এবং প্রাথমিক স্তরের ছবি পড়ার মাধ্যমে তাদেরকে পরিবেশ সম্পর্কে ধারণা দিতে হবে, ব্ল্যাকবোর্ডের প্রয়োজন পড়লে ব্যবহার করতে হবে এবং ফিল্ড ভিজিটও করতে হবে বা শিক্ষামূলক ভ্রমণও যেতে হবে, অবশ্যই সেটা দূরবর্তী হবে না। তো এখানে সঠিক উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, প্রাথমিক স্তরে একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? এ শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা, বি একজন সুদক্ষ বক্তা হওয়া, সি শিক্ষার্থীদের অসুবিধাগুলি দূর করা, ডি উপরের সবগুলি। তো এই প্রশ্নটা হোমওয়ার্ক রইল, অর্থাৎ তোমরা নিচে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর আমাদের সাথে জুড়ে থাকতে এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।